কাল ৮টা নাগাদ হঠাৎ করে ৮টা থেকে 10টার ভিতরে হবে আমরা গুলির আওয়াজ শুনতে পাই। তো যেহেতু আমাদের ভিতরে বাসা ছিল সেহেতু আমরা একটু এই বিষয়ে একটু টেনশনে পড়ে গেছি যে হঠাৎ করে গুলির আওয়াজ কেন হচ্ছে। তো পরবর্তীতে আমরা নিচে নামার পরে দেখি অনেক বিডিআররা ছোটাছুটি করতেছে। তো আমাদেরকে বলে তোমরা সবাই বাসায় যাও, বাসায় থাকো, তোমরা বের হয়ে আসো না। ওখানেই আমি উপস্থিত ছিলাম 4 নম্বর গেটে দুয়েল কোয়ার্টার, আমাদের বাসা ছিল 4 তলায়। তো পরবর্তীতে আমাদের সবাইকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদিন আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিলখানা যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা ছিল পিলখানার পিপর। আমরা ভাবছি সিকিউরিটি ব্যবস্থার কারণে হয়তো বা এরকমটা করতে পারে। তো পরবর্তী সময় আমরা বাসায় চলে গেলাম। তার কিছুক্ষণ পরে ঘন্টাখানিক পরে দেখলাম বিডিআর যা সদস্য যারা আছে তারা সবাই সব দিকে ছড়াই গেল। টিভিতে নিউজ আসতেছে, পুরা মানে পিলখানা গরম হয়ে গেছে যে বিডিআররা এই আপনার বিদ্রোহ ঘোষণা করছে। কিন্তু আজও তো তখনকার যে বিডিআর সদস্যরা ছিল তারা কিন্তু কেউই জানতো না যে এই বিদ্রোহের কারণ কি, কেন হচ্ছে, কি আসে বিষয়। কারণ আমি তো স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, আমার বাবাও তখন সেখানে এসে পরে আমার বাবা নাস্তা করার জন্য। তো পরবর্তী সময়ে বাবা আর ওখান থেকে যায় নাই। তো ওখানে ছিলাম আমরা 25 তারিখ পুরোটা দিন এবং 26 তারিখ 12টা 1টার পরে আমরা এখান থেকে বেরিয়ে হয়ে যাই। তো কথা হচ্ছে আমাদের ওইখানে থাকা অবস্থায় যে বিডিআর সদস্যরা আসছিল আমাদের বাসায় বা আমাদের বিল্ডিংয়ের ছাদে বা সিকিউরিটি ব্যবস্থা পালন করার জন্য, তারা কেউই কিন্তু জানতো না ঘটনা কেন হচ্ছে, কি আসে বিষয়, এটার মূল কারণ কি। তারা সবাই একটা মানে আধুয়ার মধ্যে ছিল, তাদেরকে কোনোভাবেই বলা হয় নাই কি হচ্ছে না হচ্ছে। আমি তো ওখানকার ছিলাম, আমি সাক্ষী। তারপরে ওখানের প্রতিদিনে যে ঘটনা ঘটলো সেটা আপনারা সবাই অবগত আছেন। আমরা বাসায় আসার পরে আমরা মিডিয়াতে দেখতে পারলাম যে সেনা সদস্যদের হত্যা করা হয়েছে নির্মমভাবে। তখন আমাদেরকে বিভিন্নভাবে এই ঘটনার পরে প্রেশারাইজ করা হয়েছে। আমার আব্বা যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 6 মাস ছিল আমরা খবরই জানতাম না। আমরা এতটুকু জানতাম না যে উনি বেঁচে আছেন না মারা গেছে। আমরা শুধু এতটুকু জানতাম যে উনি ওখানে পিলখানায় গেছে, যাওয়ার পরে ওনার আর কোনো হদিস নেই। তো প্রায় 6 মাস পরে আমার আব্বার খবর পাইছি যে উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছে। এখন আপনার বাবা কেমন আছে? এখন আমার আব্বা চাকরিচ্যুত অবস্থায় আছে, বাসায় আছে, উনি অসুস্থ। আমার বাবার চাকরি চলে যাওয়ার পরে আমার আম্মু ওনার চাকরি যাওয়ার যে টেনশন, সেই টেনশন ওনার ব্রেন শর্ট হয়ে যায়। ভাই 16টা বছর ভাই আমরা সার্ভাইভ করছি ভাই। আমি ঢাকায় পড়ালেখা করছি, আমার আম্মার স্বপ্ন ছিল আমরা যেন ভবিষ্যতে ভালো একটা অবস্থানে যেতে। আপনি আজকে সাংবাদিক ভাই, আমি ভাই সাংবাদিক না, আমি দিনমজুর। কিন্তু একটা অবস্থানে আমি যাইতে পারতাম যদি সেই দিন সেই ঘটনাটা না ঘটতো। আমার আব্বু এত বড় র্যাঙ্কের লোক না, ওনার অস্ত ইস্যু নাই, তারপরে ওনার চাকরিটা যাইতে হয়েছে। কারণ একটাই, উনি অন্যের বিরুদ্ধে সাক্ষী দেয়নি, ওনাকে বলা হয়েছিল সাক্ষী দেওয়ার জন্য। আমার আব্বু সৎ নিষ্ঠাবান, আমাদেরকে একটা কথাই বলছে যে আমি হয়তো বা আমার জীবন দশায় আমি এই বিচারের সুষ্ঠু বিচার পাই নাই, কিন্তু তোমরা এক সময় পাওয়া যাবা। তো আপনারা যেহেতু নতুন প্রজন্ম, আজকে আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা স্বয়ং সম্পূর্ণভাবে জড়িত তাদের যেন বিচার হয়। আর যারা নির্দোষ যারা এই সম্পর্কে কিছু জানে না, যাদেরকে হতভম্বভাবে এই ঘটনার সাথে জড়িত করা হয়েছে, তাদের জন্য মুক্তি হয়। আরেকটা ছোট্ট ঘটনা বলে দিই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের আমার একজন পরিচিত বিডিআর সদস্য আছে, যিনি চাকরি পাইছে 3 মাস। 3 মাস চাকরি করার পরে উনি পিলখানায় আসছে তো সম্পর্ক খেল পার্টির সাথে খেলাধুলার জন্য। তো তখন ওনাকে অ্যারেস্ট করা হয় পিলখানা হত্যাকাণ্ডে। আজকে প্রায় 15 বছর প্লাস উনি জেলে আছে। উনি 3 মাস চাকরি করছে, উনি নির্দোষ, তারপরে উনি জেল খাটতেছে আজকে 15 বছর। ভাই, একটা মানুষ যদি অপরাধ করে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি অনুযায়ী তার যাবজ্জীবন 14 বছরই হয়, কিন্তু ওনারা আজকে সার্ভাইভ করতেছে 3 মাস চাকরি করে। এটা কি ওনাদের